রাজনীতিতে নাকি শেষ বলে কিছু নেই। আজ যে চরম শত্রু সে কাল হয়ে উঠতে পারে একেবারে পরম মিত্র। আবার আজ যে একেবারে সবচেয়ে কাছের বন্ধুটি সেই মানুষটি বা সেই দলটি পরবর্তীতে হয়ে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বী। হিস্সা বন্টন নাকি বিভাজন, বাংলাদেশের রাজনীতিতে চলছে কোনটা, তাই জানবো আজ মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছেন রিশাদ হাসান, দেখছেন নিউজ 24, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন। আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। এরপর পরে আমাদের সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মানবেন্দ্র দেব, সম্পাদক, সিপিবি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটি নির্ধারণ করেছি, যেহেতু আমরা শত্রু মিত্র নিয়ে নানা কথা বলেছি, আমরা রাজনীতির শত্রু মিত্র নিয়ে আমরা আলাপ করতে চাই। আমি একটু প্রথমেই আসতে চাই তার আগে একটা বিষয়, সেটি হলো রাশেদ খান, আপনার কাছে একটু আসতে চাই। গণ অধিকার পরিষদ আর এনসিপি একীভূত হওয়ার একটা আলোচনা শোনা যাচ্ছে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই, সেটি আসলে কত দূর? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। গণ অধিকার পরিষদ এবং এনসিপির উত্থানটা একই রকম। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেই সময় তারা আমাদের সাথে আন্দোলন করেছে, এবং 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেখানে আমাদের সাথে নাহিদ ইসলাম, আখতার হোসেন আমাদের প্যানেল থেকে নির্বাচন করেছেন। এছাড়া 2021 সালের নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন একসাথে করেছি। তাদের অনেকে 2023 সাল পর্যন্ত আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাথে রাজনীতি করেছে। 2024 সাল পর্যন্তও তাদের অনেকে আমাদের সাথে ছিল। তো যে কারণে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা রয়েছে, যেহেতু উত্থান একই রকম। এবং তাদের উত্থানও কিন্তু 2024 সালে আবার যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবং আমাদের একসাথে দীর্ঘ সময় পথ চলা এবং আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে, যে কারণে সবসময় তাদের সাথে এই ধরনের আলোচনা আমাদের হয়েছে। তবে সর্বশেষ নুরুল হক নূরের উপর যখন হামলা করা হয়, তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে, তখন নাহিদ ইসলাম থেকে শুরু করে তাদের শীর্ষ নেতৃবৃন্দ তাকে দেখতে যায়। ওই সময় আলোচনা আবার নতুন করে শুরু হয় যে আমরা আলাদা থাকার কারণে আমরা যে যার মতন আক্রান্ত হচ্ছি, সেই জায়গা থেকে আমাদের শক্তি বাড়ানোর জন্য এক হওয়া দরকার। তখন আলোচনা আবার শুরু, এবং নাহিদ ইসলাম, আখতার হোসেন সহ নুরুল হক নূর, আমি সহ আমরা বসেছি, কথা বলেছি এবং ইতিবাচক আলোচনা হয়েছে। তবে পরবর্তীতে যে সংকটটা শুরু হয়েছে, তাদের কেউ কেউ আবার বলছে আমরা নাকি এনসিপিতে যোগদান করতে চাই, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন। এই প্রশ্নটা আমারও আছে। এনসিপি গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছে নাকি গণ অধিকার পরিষদ এনসিপিতে যাচ্ছে? তো আমরা আসলে কখনোই বলি নাই যে আসলে এনসিপি গণ অধিকার পরিষদে যোগদান করছে, বরং আমাদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা হয়েছে, আমরা একসাথে বড় দল হতে চাই। এর মানে এই নয় যে এনসিপি গণ অধিকার পরিষদে যুক্ত হবে বা গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করবে। মূলত দুই পার্টি মিলে একটি বড় পার্টি গঠনের আলোচনা হয়েছে। তবে আমাদের জায়গা থেকে সব ধরনের অপশন খোলা আছে। যেমন আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি, এই দুটা মিলে নতুন পার্টির নাম হতে পারে, অথবা আলোচনার ভিত্তিতে, যেহেতু সামনে ইলেকশন, এই দুটা দলের মধ্য থেকে আমরা যে কোনো একটা দলকে আমরা গ্রহণ করতে পারি। কিন্তু তারা মনে করছে যে আমরা মনে হয় এনসিপিতে যোগদান করতে চাই। যে ধরনের বক্তব্য তারা মিডিয়াতে কেউ কেউ দিয়েছে, সবাই না, কেউ কেউ দিয়েছে, এটা নিয়ে আমরা অত্যন্ত বিব্রত। এবং আমি সরাসরি জানিয়েছি যে গণ অধিকার পরিষদ কোনোভাবে এনসিপিতে যুক্ত হবে না, যোগদান করবে না। যদি দুই পার্টি মিলে নতুন কোনো পার্টি হয় বা আমরা যে কোনো প্রক্রিয়ায় একভূত হই, সেক্ষেত্রে আমরা একসাথে কাজ করব। কয়েক মাস বাকি, এই সময় কি আসলে নতুন একটি দল, সেটির নিবন্ধন, সেটির গঠন প্রক্রিয়া সবকিছু মিলে কি আসলে এটা সম্ভব? আমি মনে হয় উত্তর দিয়েছি। আমি বলেছি যে এই দুইটা দলের মধ্য থেকে আমরা যে কোনো একটা দলকে আমরা চুজ করতে পারি, সেটা আলোচনার ভিত্তিতে। বাট বিষয়টা যেন এরকম না হয় যে আমরা এনসিপিতে যুক্ত হচ্ছি বা এনসিপির যারা রয়েছে তারা গণ অধিকার পরিষদে যুক্ত হচ্ছে। অর্থাৎ এই টোটাল প্রক্রিয়াটা হবে একীভূত, বা আমরা একসাথে হচ্ছি, মার্জ হচ্ছি। অর্থাৎ নতুন পার্টির মতন নাম আমরা আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারি। দুইটা পার্টির মধ্য থেকে যে কোনো একটা নাম আমরা গ্রহণ করতে পারি। অথবা দেখেন, নির্বাচনটা গুরুত্বপূর্ণ না, আমরা তো ইয়াং সবাই, তাই না? তারাও ইয়াং, আমরাও ইয়াং। তো সেই জায়গা থেকে আমাদের কাছে রাজনীতিটা গুরুত্বপূর্ণ। এইবার মনে করেন যে বিএনপি বা জামাত যে কোনো দল ক্ষমতায় গেল, দেন এই যে আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতির এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। দেখেন, একদিকে বিএনপির জাতীয়তাবাদ,
অন্যদিকে ইসলামিক দলগুলোর ইসলামিক রাজনীতি, মাঝখানে যে সংকট সেটা হলো মধ্যপন্থা রাজনীতির সংকট, তাই না? বিএনপি তো আর ওই ইসলামিক দলগুলোর সাথে তর্ক বিতর্ক ডিবেট করতে পারে না, এটা সম্ভবও না। কেন তো পারে সেই না জায়গায় BNP debate না, করতে? এটা সম্ভব না, কারণ ইসলামিক দলগুলো তারা সবসময় যেটি বলে যে আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা শরিয়া আইন কায়েম করতে চাই। যদিও জামাত ইসলাম এখন ইদানিং তারা বলছে যে আমরা তো কোথাও বলি নাই, যেটা জামাত ইসলামের একজন নেতা তাহের সাহেব বলেছে যে আমরা কোথাও বলি নাই যে আমরা শরিয়া আইন কায়েম করতেছে, কিন্তু অন্য দলগুলো বলতেছে। জামাত ইসলামের যে বিষয়টা আমি লক্ষ্য করলাম, বিশেষ করে শিবির, যদিও আসলে শিবির বলে নাই যেটা আমাদের প্যানেল পাশ করার পরে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটা শিবিরের প্যানেল বা শিবির দাবি করেছে, যদিও ঢাবি শিবির এখনো পর্যন্ত এটা আসলে কোথাও বলে নাই, অন্য শিবিররা বলছে। তো দেখেন এক্ষেত্রে দেখেন যে শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, মাঝখানে কিন্তু একটা নন হিজাবি নারী মানে প্রার্থী, এটা কিন্তু শিবিরের রাজনীতির সাথে যায় না এবং শিবিরের আদর্শ এরকম না। শিবির সবসময় ইসলামকে নিয়ে রাজনীতি করে এবং তাদের নামের সাথে ইসলাম রয়েছে। কিন্তু ঢাকা BNP আসলে বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামকে আমি কেন এটা একটু কিছু শেষ বলতে করি, পারে না? আমি এটা একটু শেষ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে রাজনীতি বা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাদের নতুন যে একটা আবির্ভাব দেখলাম, সেটা কিন্তু মধ্যপন্থা রাজনীতির মতন। আর সারা দেশে আমার কাছে যেটি মনে হয় জামাত ইসলাম একই ধরনের, ইতিমধ্যে তাদের লোগো পরিবর্তন করা হয়েছে, আপনি খেয়াল করে থাকবেন। তারা মনে হয় যেহেতু বুঝতেছে যে মাঝখানে মধ্যপন্থা রাজনীতির একটি সংকট, তারা মনে হয় ওই জায়গাটা নেওয়ার জন্য তারাও ওই মধ্যপন্থার দিকে ডে বাই ডে যেতে চাচ্ছে। তো যাই হোক, তারা কি করবে উই ডোন্ট নো, বাট এখানে তো একটা মধ্যপন্থা রাজনীতির সংকট সৃষ্টি হয়েছে। তো সেই জায়গায় এনসিপি গণ অধিকার পরিষদ এক হওয়ার পরে এরপরে যদি আরো কোনো দল যুক্ত হয়, আরো সংগঠনগুলো যুক্ত হয়, তাহলে কিন্তু ওই জায়গাটা এনসিপি গণ অধিকার পরিষদের মাধ্যমে ফিল আপ করা সম্ভব। এই সম্ভাবনা কিন্তু আছে, কারণ তারাও গণ অভ্যুত্থানের শক্তি, আমরাও গণ অভ্যুত্থানের শক্তি, আমরাও আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসি মাঠে, তারাও আছে। আপনার কাছে আবার আসবো, আমি একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে যাই। এই যে একটু আগেই বলা হলো যে আসলে মধ্যপন্থা রাজনীতির যে একটা সংকটের কথা বলা হচ্ছে, যদিও আমরা আসলে শত্রুপক্ষ মৃত্যুপক্ষ এসব নিয়ে আলাপ করছি, কিন্তু তারপরেও একটা সময় তো আসলে জামাত ইসলাম আপনাদের মিত্র ছিল, আপনারা একই জোটে ছিলেন। তো সেক্ষেত্রে সেই জোট থেকে বেরিয়ে যাওয়া এবং সেই সঙ্গে মাত্রই রাশেদ খান বললেন যে বিএনপি জামাত ইসলামকে কিছু বলতে পারে না বা বলতে পারবেন না। কেন বলতে পারবে না বিএনপি জামাত ইসলাম? না, আমার মনে হয় বিষয়টা এরকম ছিল না। আমি বলছি যে বিএনপির জন্য ইসলামিক দলের রাজনীতির সাথে ডিবেট করা কঠিন, বরং আওয়ামী লীগের মতন মধ্যপন্থী রাজনীতি থাকলে সেটা বিএনপির জন্য ভালো, ওই গণতান্ত্রিক চর্চার জায়গা বা ডিবেটের জায়গা। কেন কঠিন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট জবাব দিয়েছি বহুবার। আমরা বলেছি জামাতের সাথে আমাদের একটা নির্বাচনীয় অ্যালাইন্স ছিল, অনলি ফর ইলেকশন, নট আইডিওলজিক্যালি কোনো সম্পর্ক কিন্তু আমাদের সাথে কখনোই নাই। কারণ আমরা একটা নির্দিষ্ট নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করি, তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি করে, সুতরাং এটার মধ্যে আদর্শগতভাবে বিরাট একটা ব্যবধান রয়েছে। কিন্তু আপনি দেখবেন যে জামাতের সাথে আমাদের যে অ্যালায়েন্সটা ছিল, এটা ছিল বাংলাদেশের ক্ষমতা একটা স্বৈরাচার ফ্যাসিস্ট আমরা যাদেরকে বলি, দীর্ঘদিন বসেছিল। এই ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য সেখানে আমরা একটা ঐক্যর ডাক দিয়েছিলাম। সেই ঐক্যর সাথে যারা যারা সম্পৃক্ত হয়েছে আমরা সবাইকে কিন্তু সাথে নিয়েছিলাম। এখন আমরা মনে করি যে বাংলাদেশ থেকে স্বৈরাচার দূর হয়েছে, এখন যার যার রাজনীতিটা প্রতিষ্ঠা করার এখন একটা সময়, যার যার আইডিওলজি নিয়ে, যার যার আদর্শ নিয়ে, যার যার বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে গ্রহণ করবে সে আগামী দিনে নেতৃত্ব দেবে। হ্যাঁ, এর মধ্যে বলতে পারেন তার মধ্যেও তো একটা রাজনৈতিক জোট, নির্বাচনী অ্যালায়েন্স এটাও কিন্তু হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ এক একটা দলের একটা রাজনৈতিক কৌশল কিন্তু আলাদা থাকে। কারণ সবার তো একটা টার্গেট থাকে যে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আপনার তার আদর্শ বাস্তবায়ন করবে। আমার একটা খুব ভালো আইডিওলজি আছে, আমি জনগণকে খুব ভালো ভালো কথা বলতে পারি যে আমি যদি আপনি ক্ষমতা, কিন্তু আমাকে যদি ক্ষমতায় না যাইতে পারি আমি, বা আমাকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ আমাকে না দেয়, আমি তো সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো না। যখন এখন আপনি দেখবেন যে বিএনপির পক্ষ থেকে আমরা বলছি আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য যে অতীতকালে যারা রাষ্ট্র পরিচালনা করছে, বা আমরাও আমাদের অভিজ্ঞতার মধ্যে থেকে আমরা মনে করেছি যে 31টি একটি রাষ্ট্র মেরামতের দফা দেওয়া হয়েছে। এগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশটাকে আরও বেশি গণতান্ত্রিক করা যাবে, আরও বেশি গণমানুষের কাছে নিয়ে যাওয়া যাবে, আরও বেশি জবাবদিহিতামূলক প্রশাসন তৈরি করা যাবে। ইট ইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্ট আমি কখন বাস্তবায়ন করতে পারবো? যখন আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো। তো সুতরাং এই ধরনের নির্বাচনের আগে আপনি যেটা রাশেদ খানকে জিজ্ঞেস করেছেন, এইভাবে নানা অ্যালায়েন্স হতে পারে, কারণ সবার তো টার্গেট নির্বাচনে বিজয়ী হওয়া,
কিন্তু মূল টার্গেটটা হলো তার দলের যে ম্যানিফেস্টো সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেই দিকে। যার জন্য আমি মনে করি বিএনপি বাংলাদেশে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবং আপনি দেখবেন যখন বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে এই দেশের মানুষ কিন্তু বিএনপির প্রতি আস্থা রেখেছে। কিন্তু বিএনপি জামাত ইসলামের সাথে বিতর্কে কেন পারবে না, বা কোনো ধরনের ডিবেটে কেন যেতে পারছে না? কে বলছে এরকম কথা তো না, মাত্র রাশেদ খান তার দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারে, কিন্তু আমরা তো বলছি আজকে আপনারা দেখেন, আজকে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা মানে আজকে কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশকে একটা নতুন ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, যেখানে একটা মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানটাকে যারা গ্রহণ করতে পারে না, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা কিন্তু বলার চেষ্টা করছে ইউনূসের নেতৃত্বে একটি মৌলবাদী শক্তি বাংলাদেশে ক্ষমতা দখল করেছে। আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি যে দক্ষিণপন্থীর শক্তির উত্থান বাংলাদেশের জন্য আগামী দিনে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। সুতরাং আমরা চাই একটা লিবারেল ডেমোক্রেটিক অ্যাটিটিউড নিয়ে আগামী দিনে সকলকে নিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করতে। এখানে জামাত আমাদের যেমন প্রতিপক্ষ না, জামাত আমাদের শত্রুও না, আমাদের বরং তারা দীর্ঘদিন আমাদের মিত্র ছিল আন্দোলনের কারণে। সুতরাং আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশটাকে নতুনভাবে তৈরি করার জন্য সকলের সহযোগিতা দরকার। অ্যান্ড সেখানে এই বাস্তবতাকে আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের বাস্তবতা আমি কতটুকু, আমি তো এখন ইউটোপিয়ার মতো বলতে পারবো না এটা ওয়েলফেয়ার স্টেট করবো, ইম্পসিবল। কারণ আমি কি আমার মৌলিক 5টি অধিকার কি আমি নাগরিকের জন্য নিশ্চিত করতে পেরেছি? আপনি ইংল্যান্ডে যাবেন, ওই নাগরিকের চিকিৎসা ফ্রি, তার এডুকেশন ফ্রি, তার সোশ্যাল সিকিউরিটি ফ্রি, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিকতার প্রেক্ষাপটে আমি কি টোটাল নাগরিকদেরকে সেই সুবিধা দেওয়ার সক্ষমতা আমার আছে রাষ্ট্রের? সুতরাং আপনাকে কথা বলতে হবে বাস্তবতার নিরীক্ষে যে আমি কতটুকু পারবো আর কতটুকু আমাকে পারবো না। এই বোধটুকু যদি রাজনৈতিক দলগুলি বা জোটের মধ্যে কাজ করে তাহলে আগামী দিনে মনে হয় জনগণের সমর্থন লাভ করা ওই দলগুলির পক্ষে সবচেয়ে সহজ হবে। ধন্যবাদ। মানবেন্দ্র দেব, একটু আপনার কাছে আসবো। রাজনৈতিক দলগুলো নির্বাচন যখন সামনে আসে তখন অনেক সময় অনেক ধরনের অ্যালায়েন্স দেখা যায়, একের সঙ্গে একাধিক দলের জোট হয়, বড় দল ছোট দল, ছোট দল ছোট দল, এরকম অনেক ধরনের জোট আমরা দেখি। এবং সেই ধরনের জোটের মধ্যে দিয়ে বলতে গেলে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলই গিয়েছে কম বেশ। এই জোটগুলো পরবর্তীতে নির্বাচনের পরে টেকে না, বা নির্বাচনের পরে বেশিরভাগ ক্ষেত্রেই সেই জোটগুলো ভেঙে যায় বা কখনো কখনো আলাদাও হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া এবং একীভূত হওয়ার যে বিষয়টা, সেটা আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। উত্তর কিন্তু মোশাররফ ভাই দিয়ে দিয়েছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য এই জোটের যে একসাথে আসা, শত্রু মিত্র হওয়া, এই জায়গাগুলো হয়। কিন্তু মোশাররফ ভাই যেরকমটা বলেছেন যে বিএনপি এবং জামাত আদর্শিক তাদের ঐক্য নাই, আদর্শিক লক্ষ্যটা এক না, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য ওই জোট করেছে। তো সুতরাং যদি আপনার আদর্শিক কোনো লড়াই বা ঐক্য না থাকে তাহলে ওই জিনিস তো টিকতে পারে না, টেকে না, বা সেটা কোনো একটা সুনির্দিষ্ট লক্ষ্য হাসিল সেটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়া ছাড়া। মানে তাহলে কার ম্যানিফেস্টো বাস্তবায়ন হবে? বিএনপির ম্যানিফেস্টো না জামাতের ম্যানিফেস্টো? সেই সংকট, সেই ক্রাইসিস তো থাকেই। এবং ধরেন যে বাংলাদেশের রাজনীতির একটা বড় সংকটের জায়গা হচ্ছে গিয়ে রাজনীতিতে নীতির অনুপস্থিতি। যেহেতু যখন হচ্ছে কি নীতির অনুপস্থিতি হয় তখন তো দলও টেকে না। এই দলগুলোর মধ্যেও কিন্তু এই ভাঙন, ঐক্য, রাশেদ খান যেটা বলছে যে আমরা কিন্তু অনেকগুলো ইস্যু দেখেছি একদম গণঅভ্যুত্থানের পর থেকে, বা এর আগেও গণঅভ্যুত্থানের পরে অবশ্যই বিষয়টা প্রকট হয়েছিল। এনসিপির লোকজন গণ অধিকার পরিষদ নুরুল হক নূরকে নিয়ে, বা তার জবাব নুরুল হক নূর বা রাশেদ এরা দিয়েছেন, বা এই লড়াইগুলো কিন্তু আমরা দেখেছি। সুতরাং রাজনীতি যদি স্টেবল করতে হয়, দেশের মানুষের ভাগ্য যদি আসলেই পরিবর্তন করতে হয়, তাহলে প্রথমে দরকার রাজনীতিতে নীতিকে নিশ্চিত করা, আদর্শকে নিশ্চিত করা। এটা যে কোনো আদর্শ হতে পারে, এবং সেইটা নিয়েই আসলে জনগণের কাছে যাওয়া। এবং মোশাররফ ভাই যেটা বললেন যে ক্ষমতায় গেলেই না আমি আমার আদর্শ বা আমার ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবো, কিন্তু ক্ষমতায় আমি যাব কেমন করে? জনগণের আমার ম্যানিফেস্টো হচ্ছে জনগণের কাছে আমার সংকল্প। জনগণ আমাকে ম্যান্ডেটটা দেবে কিসের ভিত্তিতে? আমার ম্যানিফেস্টোর ভিত্তিতে, আমার আদর্শের ভিত্তিতে, আমি তার কাছে যে অঙ্গীকার করছি তার ভিত্তিতে। যখন এই বিষয়গুলোর বালাই না থাকে তখন রাজনীতিতে, রাষ্ট্রে, সরকারে সেই ক্রাইসিসগুলো হয়, এবং এই ক্রাইসিসগুলো চলছে। আমরা
54 বছর ধরে এই একই রকম ক্রাইসিস কিন্তু দেখতে পাচ্ছি। জি ধন্যবাদ। এবার একটু রাশেদ খানের কাছে আসি। আমরা একটু অন্য একটা প্রসঙ্গে আলাপ করতে চাই। প্রসঙ্গটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ বন্ধ করবার জন্য টেলিগ্রাম এবং বোটেম এই দুটো অ্যাপ বন্ধ করার কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটি আজকে বেশ কয়েকটি গণমাধ্যমে বেশ বড় আকারে খবর আকারে এসেছে। এই অ্যাপগুলো বন্ধ করলেই কি আসলে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদের যোগাযোগ থামানো যাবে? ধন্যবাদ। তার আগে আমি আরেকটু ক্লিয়ার করি, আপনি যেটি বললেন যে বিএনপির জন্য আপনার ইসলামী দলগুলোর সাথে যে ডিবেট এটা কঠিন, আমি কেন বললাম? দেখেন, বিএনপির যে নীতি আদর্শ বক্তব্য সেটা তো আমরা দেখে আসছি, তাই না? জামাত ইসলাম বা অন্যান্য দলের আমরা দেখতেছি, তো তাদের ভিতরে কিন্তু আদর্শিক দ্বন্দ্ব বা পার্থক্য রয়েছে। মোশাররফ ভাই যেটি বললেন যে আমরা মূলত নির্বাচনী জোট, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের জোট তারা করেছিল, যেটি আবার ভাই বললেন যে আদর্শিক জোট ছাড়া আসলে টিকে না, এটা সত্য। তো আমি কেন বললাম, দেখেন জামাত ইসলাম যেমন তাদের নির্বাচনী প্রচারণায় অতীতে যেটি বলেছে, এখন যেহেতু বলছে না, অন্য দলগুলো বলছে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব, আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। বিএনপিকে এখন বলতে পারবে যে আমরা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে দিব না, শরিয়া আইন কায়েম করতে দিব না? এখন বিএনপি যদি এই কথা বলে, এদেশের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিভাবে নিবে? আমি এই জন্যই বলছি যে বিএনপির সাথে জামাতের এই ডিবেট আসলে কঠিন হয়ে যায়। বাট কোনো মধ্যমতি দল থাকলে বিএনপির সাথে ডিবেট করা সহজ হয়, সেই দলেরও বিএনপির। এই জন্য এই জায়গা থেকে বললাম। আরও অনেকগুলো উদাহরণ আমি দিতে পারি। যেমন দেখেন, এই মুহূর্তে জামাতের রাজনীতি দেখেন যে আমরা ভাই যেটি বললো যে এদেশে আসলে মানে আদর্শ বলে কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। নীতির কথা অনেকে বলে, কিন্তু ক্ষমতা মুখ্য। দেখেন, বিএনপির সাথে জামাতের জোট ছিল, সেটা ভেঙে গেছে। জামাত এখন ইসলামী আন্দোলন সহ আরও অনেকগুলো দলের সাথে জোট করতে চায়। কেন? আদর্শ, তাদের আকিদাগত মানে একতা না, এখানে ক্ষমতা মূল বিষয়। আমি একটু ব্যাখ্যা করি কেন ক্ষমতা মূল বিষয়। দেখেন, ইসলামী আন্দোলনের কয়েকজন নেতা একদম শীর্ষ পর্যায়ে যারা আছে তারা অতীতে বলেছে যে এদেশে যদি কমিউনিস্টরা ক্ষমতায় থাকে, তারা থাকলে ইসলাম কায়েম করা সম্ভব, কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু ইসলাম কায়েম করা সম্ভব না। কিন্তু এই দলগুলো এখন এক হচ্ছে কি আদর্শিক জায়গায় একরকম হয়ে গেল, নাকি সবাই আসলে ইসলামের রাজনীতি করছে সেই কারণে? না, যদি হতো তাহলে তো অনেক আগেই আসতো। মূলত এখন তারা একটা ক্ষমতায় যেতে চায়, তাই না? এই জন্য তারা এখন দেখেন একটা জায়গায় আসতেছে। তো আপনার প্রশ্নটা যদি আমাকে আবার মনে করিয়ে দিতেন তাহলে আমি প্রশ্নটার উত্তর দিতাম। জি, বলে গিয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে বলা হয়েছে যে দুটি অ্যাপ টেলিগ্রাম এবং বোটেম, জি, এই দুটি আচ্ছা অ্যাপ দেখেন, ব্যবহার আমি বন্ধ করবে। মনে পড়ছে, দেখেন এই যে প্রযুক্তি বা অ্যাপস, এগুলো বন্ধ করা কি সমাধান? আমরা তো ডে বাই ডে আরো বেশি আধুনিক হতে চাই। তো সেই জায়গায় আপনি টেলিগ্রাম বন্ধ করে দিবেন, আপনি বোটিং বন্ধ করে দিবেন, হোয়াট ইজ দিস? দুদিন পরে বলবেন যে আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিবেন। তো হাসিনা তো শুধুমাত্র এই দুটো অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে না, যোগাযোগ তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায়, যোগাযোগ করা যায় আপনার আরো অনেকগুলো অ্যাপস রয়েছে, এমনকি এই মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করা যায়। সুতরাং এই অ্যাপস বন্ধ করা এটা আসলে কার্যকরী সমাধান নয়, এটা বোকামি। যারা এগুলো বলতেছে তাদের আসলে প্রযুক্তি সম্পর্কে তাদের কোনো ধরনের জ্ঞান নাই, এবং তারা আসলে রাষ্ট্র পরিচালনায় অদক্ষ। বরং যে কাজটি করা যায়, হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরত আনা যায়, আমাকে সেই দিকে মনোযোগ দিতে হবে। হাসিনার সাথে আপনি কি কথা বলে আটকাতে পারবেন? এটা সম্ভব? এটা কোনোভাবেই সম্ভবপর নয়। আপনি অ্যাপস বন্ধ করে দিবেন, আপনি দুদিন পরে বলবেন যে আপনি ওই হাসিনা যেটি করেছে যে আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। তার মানে এইভাবে তো হইতে পারে না। আপনি তো এইভাবে বিকল্প খুঁজতে পারেন না। আপনার কথা হলো যে হাসিনাকে পানিশমেন্ট দিতে হবে। সে যে ধরনের অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, আন্তর্জাতিক লবিংয়ের মাধ্যমে, এনিহাও ভারতকে বাধ্য করতে হবে যাতে করে ভারত হাসিনাকে বাংলাদেশে পাঠায়। আপনি এই দিকে ফোকাস করেন, আপনি অ্যাপস বন্ধ করবেন, এই যে আবেগ নিয়ে খেলা, এটা আসলে ঠিক না। এটা মূলত সরকার এখন যেহেতু হাসিনাকে আনতে পারতেছে না, নানান এই ধরনের বক্তব্য আমাদের সামনে হাজির করতেছে। বাট মানুষের উচিত না এই বক্তব্যে আসলে বিভ্রান্ত হওয়া। সরকারের উপর আমাদের অবশ্যই এই দায়িত্ব দিতে হবে যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দায়িত্ব তোমাকে নিতে হবে। জি ধন্যবাদ। আমি একটু এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে একটু ছোট করে বিষয়টা জানতে চাইবো যে আসলে এই যে অ্যাপ বন্ধ করা, সারা বিশ্বে এই ধরনের মেসেজিং অ্যাপ বা কলিং অ্যাপ ব্যবহারকারী আছে 400 কোটি।
বাংলাদেশেও এই ধরনের অ্যাপ বিশেষ করে টেলিগ্রাম আছে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে এবং বোটেম আছে হচ্ছে 49 নম্বরের স্থানে, যদি আমি র্যাঙ্কিংয়ের হিসেবে যদি বলি। এই অ্যাপ বন্ধ করলেই কি আসলে শেখ হাসিনার সঙ্গে তার কর্মীদের যোগাযোগ বন্ধ করা সম্ভব? না, ইম্পসিবল। এটা কিভাবে সম্ভব? এই প্রযুক্তির যুগে আপনি এই যে মুক্ত দুনিয়াকে আপনি অবরুদ্ধ করা কোনোভাবে সম্ভব? হয়তো বাংলাদেশে যে এন্ট্রি পয়েন্ট আছে আপনি এখানে বাংলাদেশের জন্য বন্ধ করতে পারেন, যে লোকটা বিদেশে আছে তাকে কীভাবে বন্ধ করবেন? সে তো অন্য যে কোনো অ্যাপস দিয়ে আবার এটাকে যোগাযোগটা করতে পারবে। সুতরাং আপনার মনে আছে শেখ হাসিনা যেখানে রাশেদ খান আছে অথবা মানববন্ধ আছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা আমরা করতাম, অনেক সময় দেখা যেত যে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে বা ফেসবুক বন্ধ করে দিয়েছে। আমরা কি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম? তাৎক্ষণিক আমরা দেখতাম যে বাইরে থেকে বলছে যে এই অ্যাপস ব্যবহার করুন। সুতরাং এইটা কোনো সমাধান না, বরং রাশেদ খান যেটা বলেছে, বরং আপনি শেখ হাসিনার বিচার নিশ্চিত করে তাকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় এই ব্যবস্থা করুন। আর যদি সেটাও আপনি না পারেন, তাহলে দ্রুত গতিতে তার বিচারটা সম্পন্ন করে সে যে অপরাধ করেছে, অপকর্ম করেছে, সেই শাস্তিটা নিশ্চিত করা, এটা হলো সবচেয়ে সর্বোত্তম পন্থা। কিন্তু আপনি সেই দিকে না গিয়ে যদি এই সকল দিকে যান, তাহলে মূল লক্ষ্য থেকে কিন্তু আপনি বিচ্যুত হবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা মানবেন্দ্র দেব আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিব ছোট্ট একটা বিরতি। আমাদের রাজনীতির শত্রু এবং মিত্রপক্ষ নিয়ে আমরা আলাপ করছি, আমাদের আলোচনা অব্যাহত থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা আলোচনায় ছিলাম রাজনীতির শত্রু মিত্র নিয়ে। আমরা এবার একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসব। তথ্য উপদেষ্টা বলেছেন কাড়াকাড়ি করে বিএনপি এবং জামায়াত প্রশাসনে লোক নিয়োগ করেছে। এই বিষয়ে একটু জানতে চাই যে স্পেসিফিক দুটো দলের উপরে এই দায়টা চাপানো হয়েছে, এটাও কি আসলে কোনো ধরনের একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করা কিনা? আপনার তথ্য উপদেষ্টা তো কারেক্টলি বলেছে, এবং এটা কিন্তু মানে উনি বলেছে তার শেষের সময় এসে, কিন্তু জনগণ কিন্তু অনেক দিন ধরে বলছিল, এবং কোন কোন জায়গায় কেমন কেমন ভাগাভাগি হয়েছে সেইটাও কালকে যেরকম তথ্য উপদেষ্টা পরিষ্কার করলেন, পাবলিক পারসেপশন কিন্তু এর বাইরে না। এবং তার আপনার যে প্রশ্ন যে এইটাও কি কোনো জোটবদ্ধ কিনা, আমরা কি আসলে কোনো বেসিক পরিবর্তন দেখতে পেরেছি? কোনো বেসিক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারি নাই কোনো জায়গাতেই, না না সমাজে, না রাষ্ট্রে, না আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, বরঞ্চ সেগুলো আরও ডেটোরেট করেছে। তো সুতরাং সেইটা তাও ভালো যে তথ্য উপদেষ্টা এক ধরনের অপারগতা বা তার অসহায়ত্ব স্বীকার করলেন, কিন্তু দায় কিন্তু নিলেন না। এটা এক ধরনের দায় এড়ানোই, এটা এক নাম্বার। আর দুই নাম্বার, ওই যে বললেন যে সংস্কৃতি থেকে আমরা বেরোই নাই, গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের একটা প্রচণ্ড ক্ষোভের জায়গা ছিল যে যখন ইন্টারনেট বন্ধ করে দিল। জি, তো একই তো ইস্যু যে আপনি পারছেন না, আপনি আপনার যা যা দায়িত্ব, আপনার যা যা করার কথা সেইটা আপনি করতে পারছেন না, আপনি অ্যাপস বন্ধ করে দিচ্ছেন। অ্যাপস বন্ধ করে কি আপনি শেখ হাসিনাকে রোখার জন্য বন্ধ করতেছেন, নাকি আপনার যে কর্তৃত্ববাদী আচরণ, যে চেহারা, সেটাকে আপনি বাইরে নিয়ে আসলেন? আর এই যে আপনারা দায়িত্ব নিয়েছিলেন রাষ্ট্রের, যে রাষ্ট্রকে যেই ভুল ট্র্যাকে ছিল, যেটা হচ্ছে গিয়ে ডিরেইলড হয়েছিল, সেটাকে আপনি, সেই ট্রেনটাকে আপনি পথে নিয়ে আসবেন, কিন্তু সেইটা আপনি 1 বছর বা 13 মাস পরে এসে বলছেন যে এটা তো সব আমার সামনে ভাগাভাগি হয়ে গেছে, আমি দেখেছি, কিন্তু আমি কিছু করতে পারি না, আমি কিছু বলতে পারছি না। তাহলে এই কথা তখন কেন বলেন নাই, যখন জনগণ আপনার কথায় মানে একদম যে কোনো কিছু করতে রাজি ছিল? তখন তো আপনি বলেন নাই, তখন তো আপনি ভাগাভাগিতে সাই দিয়েছেন। জি, ধন্যবাদ। ওই ভাগের মধ্যে কি তিনি একটা অংশ পাইছেন কিনা? এবং আমার রাশেদ খানের কাছে একটা প্রশ্ন আছে, আমি আপনার কাছে আসবো। এক রকমের এটারে কি সে মিটিগেট করছে বা মিডিয়েট করছে? সেটাও তো প্রশ্ন জনগণের। জি, আপনার কাছে আসবো। রাশেদ খান, আপনারা কি আসলে এই ভাগ বটরের ভিতরে কোনো সুযোগই পাননি, নাকি আসলে তথ্য উপদেষ্টা তিনি আসলে দায় এড়িয়েছেন? আপনি কোনটা বলবেন? দেখেন, ওই অনুষ্ঠানে আমিও ছিলাম, এবং যখন তিনি এই বক্তব্য দেন, তার বক্তব্য একদম শেষের দিকে, তখন আমি বললাম যে আমার একটা প্রশ্ন আছে,
এবং সেটা সিজিএস এর অনুষ্ঠানে আমি জিল্লুর রহমান ভাইকে বললাম যে আমার একটা প্রশ্ন আছে, যদি তথ্য উপদেষ্টা বক্তব্য শেষ করে দেন তাহলে ওই প্রশ্ন আসলে করার সুযোগ নাই। এজন্য বললাম যে আমি একটা প্রশ্ন করতে চাই। তো তথ্য উপদেষ্টা আমার প্রশ্ন তিনি নিতে চাচ্ছেন না। আমি তাকে বললাম যে আমি আপনাকে বিব্রত করব না, আমি ভালো প্রশ্ন করতে চাই। তো জিল্লুর রহমান ভাই আমাকে সুযোগ দিলেন। আমি তখন বললাম যে মাননীয় তথ্য উপদেষ্টা, আপনি বললেন যে বিএনপি এবং জামাতের মধ্যে ভিসি ডিসি প্রশাসনটা ভাগ হয়ে গেল, তো আপনাদের উপরে মানুষ দায়িত্ব দিয়েছিল যে আপনারা জনগণের ভাগটা নিশ্চিত করবেন। তো আপনি কি এখন আসলে ওই যে জনগণের ভাগটা নিশ্চিত করতে পারেননি, অর্থাৎ সংস্কার করতে পারেননি, এই কারণে কি আসলে বিএনপি জামাতের উপর দায় দিয়ে দিচ্ছেন? তো এইভাবে তো আপনি দায় দিতে পারেন না, আপনাকে দায় নিতে হবে। যদি আপনার চোখের সামনে এইভাবে ভাগ হয়ে যায়, আপনি চুপ করে দেখতেছেন, তার মানে কি আপনি এটাকে সমর্থন দিয়েছেন অথবা আপনিও একটা অংশ ভাগ পাইছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি জামাত বড় দুটি দল এবং দুইটা দলের তিনি নাম নিয়েছেন যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ, তাদের ভাগ নেওয়ার মতো লোক নাই। তার মানে আপনার উত্তর আপনি পেয়ে গেছেন যে আপনারা কি ভাগ পাননি। দেখেন, আমরা এই ভাগাভাগি রাজনীতির মধ্যে যাইনি, বাট আমার কাছে যেটি মনে হয় যে তিনি মূলত দায়টা আসলে চাপাইতে চাচ্ছেন। দেখেন, বিএনপি জামাতকে যদি আপনি বলেন, জিজ্ঞেস করেন যে আপনারা কি আসলে ভাগ নিয়েছেন। আমি একটা গল্প আপনাকে শোনাই। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে দেখা করি সরকার দায়িত্ব নেওয়ার পরে, আমরা প্রত্যেকটা মিনিস্ট্রিতে গিয়েছি এবং আমরা আমাদের দলের যে চাওয়া পাওয়া সেটা আমরা স্মারকলিপি আকারে জমা দিয়েছি। তখন আমরা বলেছিলাম যে এই যে 16 বছরে হাসিনা বিএনপি এবং জামাত তকমা দিয়ে যাদেরকে নানানভাবে হয়রানি করেছে, পদবঞ্চিত করেছে, এখন তাদেরকে যদি আপনি প্রমোশন না দেন, তাহলে এই যে আওয়ামী লীগের কর্মকর্তা 16 বছরে যাদেরকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বসিয়েছে, এদেরকে স্বপদে বহাল রেখে আপনি দেশ চালাতে পারবেন না। দেখেন, কোন কোন উপদেষ্টা এবং সরকারের রাঘব বোয়াল তারা আমাদেরকে বলল, দেখেন এই যে বিএনপি জামাত তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমি যদি একযোগে সবাইকে ফিরিয়ে আনি তাহলে এরা বিএনপি এবং জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে। বরং আওয়ামী লীগের যারা আছে তাদেরকে যদি আমরা ভয় দেখাই, এরা ভয়ের মধ্যে থেকে কিন্তু কাজ করবে, অর্থাৎ মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করাতে পারবো। তার মানে কি, আমি যতটুকু জানি আওয়ামী লীগের পুনর্বাসন করেছে এই উপদেষ্টারা। আওয়ামী লীগের এখন উল্টো বলছে যে না, এটা ভাগবাটোয়ারা করে নিয়েছে বিএনপি এবং জামাত। এর মূল কারণটা হলো যে এখন কিন্তু ব্যর্থতার দায় কিন্তু মানুষ সরকারের দিকে দিচ্ছে, সরকারের ব্যর্থতার দায়টা নিবে না, তারা এখন বিএনপি জামাতকে দিয়ে নিজেদের এই দায়টা ঢাকতে চায়। এই কারণে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। দেখেন, আরেকটা জিনিস আমি অ্যাড করি যে আপনার কাছে আসবো, আমাদের একটু অবশ্যই এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে একটু শোনা উচিত, যেহেতু ভাগ বাটোয়ারার কথা বলেই ফেলেছে। তাহলে একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, বিএনপি আসলে কোথায় কোথায়, প্রশাসনে কোথায় কোথায় লোক দিয়েছে? জামাত ইসলামের নেতা আসলে অবশ্যই আমরা তাদেরকে সেই প্রশ্ন করব, কিন্তু অবশ্যই আপনাকে একটু আমি বলি, আমি তো আর এখানে জানি না যে কি ভাগ বাটোয়ারা হয়েছে। যতটুকু আমরা তথ্য উপদেষ্টার বক্তব্য থেকে শুনলাম, উনি বলল বাংলাদেশের জেলা আছে 64টা, আপনি একটা হিসাবে ধরেন। এর মধ্যে উনি বলেছে 46টা এসপি হলো জামাতের, মানে ওনার বক্তব্য। তাইলে ওনারা যদি 46টা যদি জামাতকে দেয়, ধরে নিলাম যে 46টা জামাত, 64, বাকি থেকে কত? 18টা। 18টা তো, জি 18টা। তাহলে এনসিপি কি নেয় নাই? কারণ তারাই তো ডমিনেট করছে গভর্নমেন্টকে। তাহলে বিএনপির মতো একটা বৃহত্তর রাজনীতি ধরে নিলাম, যদি আপনার তর্কের খাতিল, তাহলে বিএনপিকে আপনি কয়টা দিয়েছেন? তাহলে বিএনপির নামটা কেন আসে? না, আমি বলি এইটা করলে একটা জাস্টিফাই করার জন্য, সবাইকে আপনি সময় একই পাল্লায় মাপতে চান। এক, আপনি দেখবেন ডিসি বলছে 36টা জামাতকে, তো জামাত যদি 36টা ডিসি পায় তো বিএনপি পাওয়া উচিত 300। তো 300 জেলা কি বাংলাদেশে আছে? তারপর বলেছে যে 70% প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো জামাতের লোক। তা আপনি অর্থাৎ একটা বিশেষ সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে একটা প্রতিযোগিতা আনার একটা চেষ্টা করেছে, যার জন্য আপনি জামাতের কোনো নেতাকে যদি আমি একান্তভাবে আপনি জিজ্ঞেস করেন যে আপনারা আগামী ক্ষমতায় যাবেন, আমার মনে হয় না ওরা মানে খুব স্বাচ্ছন্দ্যে বলবে যাব, কিন্তু এখন বলার সেই সাহসটা পেয়েছে। কিন্তু বলার সাহস তো আসলে তখন থেকেই পেয়ে যাওয়া না, কখনো পাইনি। যখন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বা বহুদলীয় গণতন্ত্র যখন এসেছে, তার হাত ধরে কোনো না কোনোভাবে জামাত ইসলাম রাজনীতিতে এসেছে। এইটা ইট ইজ দ্য অ্যাবসলিউটলি রং আইডিয়া, আপনার রং ইনফরমেশন। আমি আপনাকে কেন বলেন? আমি বলি, জিয়া রহমান সাহেব যখন বহুদলীয় গণতন্ত্র পরিবর্তন করেছিলেন এবং উনি প্রথম নির্বাচন করেছিলেন 79-এ, জি সেই নির্বাচনে জামাত ইসলাম বাংলাদেশ নামে কোনো দল অংশগ্রহণ করে নাই। জামাত বাংলাদেশে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদের আমলে 1986 সালে জাতীয় এই আওয়ামী লীগের সাথে একসাথে এরশাদের নির্বাচনে। তো সুতরাং বিএনপি জামাতকে পুনর্বাসিত করেছে, রাজনীতির সুযোগ দিয়েছে। এই তকমা যারা লাগাতে চায়
তারা টোটালি অসত্য বক্তব্য উপস্থাপন করছে। কিন্তু তখন পরবর্তীতে- আপনার আমি বলি, তখন ছিল ডিএলএ মাওলানা রহিমের নেতৃত্বে একটি ইসলামী জোট, সেখানে জামাত ছিল না এবং জামাতের তখন জন্ম হয়নি। জামাত রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের ইতিহাসে প্রথম অংশগ্রহণ করে 1986 সালে এরশাদের আমলে। সুতরাং যারা এই কথা বলে একটা সমান্তরাল অবস্থা তৈরি করতে চায়, টোটাল ইতিহাসকে তারা বিকৃত করতে চায়। কিন্তু তাহলে সেই জামায়াতের সাথে বিএনপি কেন পরবর্তীতে 2 দফায় একসাথে হয়ে, মানে এটা কি আসলে শুধু আপনি যেটা একদম শুরুর দিকে বললেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য? না, এটা তো শুধু একটা নির্বাচনী জোট। জোটবদ্ধ হওয়া, নির্বাচনে নানা কৌশল থাকে, এটা তো নির্বাচনী জোট, আপনার তো আইডিওলজিক্যাল কোনো জোট নাই। জি। তো সুতরাং এইটা যারা বলে এখন বিএনপি আর জামাতকে এক কাতারে দাঁড় করাতে চায়, কিন্তু আমরা তো একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে রাশেদ খানও আছে একজন, একটা দলের, উনিও শীর্ষ নেতাদের একজন। আমরা তো বলছি আপনি আপনার নিজের আইডিওলজি থাকতে পারে, আপনার নিজের ধ্যান ধারণা থাকতে পারে, চিন্তা ভাবনা থাকতে পারে, কর্মসূচি থাকতে পারে। আগামীতে একটা নির্বাচন আছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আপনি আপনার ম্যানিফেস্টো যুক্ত করেন যে আমি এইটা চাই। যদি আপনি এইটা চান, জনগণকে বলেন, জনগণ যদি আপনার, এই যেমন পিআর নিয়ে আলোচনা হচ্ছে, আমার মানে রাজনৈতিক দলগুলি তো চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, বলুক যে আমাদেরকে আপনারা সমর্থন দেন, আমরা পিআর পদ্ধতি চালু করব। কই, সেই চ্যালেঞ্জ তো কেউ যাচ্ছে না, বলছে আপনাকে আগেই বাস্তবায়ন করতে হবে। আপনাকে জনগণের কথা আমরা বলি, জনগণের ক্ষমতায়ন, কিন্তু কেউ কেউ জনগণের ক্ষমতায়নে আমরা বিশ্বাস করি, খুবই কম করি। আমরা সব নিজেদের চিন্তা ভাবনা আমরা কার উপর চাপিয়ে দিতে চাই। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে না আসতে পারলে আপনি গণতন্ত্রকে কখনো আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন না। বরং এই ধরনের সংকট বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন, আপনার স্বাধীনতার পর 75-এ একটা সংকট তৈরি হয়েছে, 90-তে আরেকটা সংকট হয়েছে, আবার 90-এর পর 2007-এ হয়েছে। মানে একটা বাংলাদেশে একটা লেভেলিং হয়ে গেছে, 15 বছর পর পর একটা পরিবর্তন। আপনি কি বারবার ওই পরিবর্তনের দিকে যাবেন, না আপনি একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাবেন? জি, আমরা এই বিষয়ে আরো আলাপ করব, কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো, তখন আমাদের এই রাজনৈতিক আলোচনা, তর্ক বিতর্ক, প্রশ্ন চলতেই থাকবে, কারণ সমাধানটা আসে আলোচনার টেবিল থেকেই। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা একটু আরেকবার আলোচনায় ফিরতে চাই এবং আমরা বেশ লম্বা আলোচনা এবং তর্কের ভিতরে, তর্ক বিতর্কের মধ্যে আছি। আমরা একটু আসতে চাই যে 2018 সালের নির্বাচনের ভিতরেও আমরা বেশ কিছু জোট দেখতে পেরেছি এবং এটার উত্তরও যদিও আমরা পেয়ে গেছি, কিন্তু তার পাশাপাশি এখানে আরও একটি হিসাব নতুন করে আসছে। মানবেন্দ্র দেব, আপনার কাছে আসি, যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুটোর ভোট আসলে কোন দল নেবে, সেটা নিয়েও কি আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ, দ্বন্দ্ব, বিভাজন এগুলো আছে কিনা? বিভেদ দ্বন্দ্ব বিভাজন না, কারণ আওয়ামী লীগের যে ভোট, মানে একটা তো আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই আওয়ামী লীগের ভোট ব্যাংক কিন্তু আপনি ভাঙতে পারবেন না। কিন্তু যেই সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে, তারা এবার কাকে ভোট দেবে, এবং সেটা কিন্তু মানে আমিও বলেছি, মোশাররফ ভাইও বলেছে, যে একটা রাজনৈতিক দল যখন জনগণের কাছে যায়, যে বা নির্বাচনের জন্য যায়, তার একটা ইশতেহার থাকে, নির্বাচনী ইশতেহার থাকে। এটা হচ্ছে কি জনগণের কাছে তার অঙ্গীকার, এবং যে বা যারা তার সেই ম্যানিফেস্টো বা ইশতেহার দিয়ে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে বা কনভিন্স করতে পারবে, হ্যাঁ, এবং এই প্রতিযোগিতা তো থাকবেই, খুব ন্যাচারাল, এবং এটা মানে অস্বাভাবিকও না এবং সেটা অসাধুও না। এটা তো আমরা আসলে মোটা দাগে আসলে নির্বাচনের বা বই পুস্তকের যেরকম ভাষা, সেই ভাষায় জানলাম, কিন্তু তারপরেও কথিত আছে যে জামাত ইসলাম, দুঃখিত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট ব্যাংক যদি কোনো একটা দলের উপরে বেশি ভারী হয়ে যায়, তাহলে নির্বাচনে এটার একটা বড় প্রভাব আসতে পারে এবং নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে। আপনি বিষয়টার সঙ্গে একমত কিনা? যদি একমত না হয়ে থাকেন তাহলে কিভাবে? না, ডেফিনেটলি একমত। যদি এইটা একটা তো হিউজ ভোট ব্যাংক, মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই কম না। তো সেই সংখ্যাটা যদি একভাবে কোনো একটা দল বা কোনো একটা পক্ষের উপর যেয়ে পড়ে, তাহলে সে ডেফিনেটলি সে হচ্ছে কি সেই প্রিভিলেজটা পাবে এবং তার নিজের শক্তি এবং ওইটা সহ ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সেটা একটা খুবই সহায়ক ভূমিকা পালন করবে বা নির্ধারক ভূমিকা পালন করবে, আমি বলবো।
এবং সেই জায়গায় সেই চেষ্টাটা তো থাকবে। এখন মানে যদি রাজনীতি হয় আদর্শের ভিত্তিতে তাহলে গল্পটা একরকম হবে, আর রাজনীতি যদি হয় এই যে ভাগ বাটোয়ারা বা সুবিধা দেয়া নেয়া, এবং আমরা কিন্তু দেখছি বিভিন্ন জায়গায় ইভেন জামাতের একটা মিছিল দেখলাম সেদিন ফেসবুকে খুব ভাইরাল হলো, মিছিল করছে, মিছিলের মাঝখান থেকে আমরা সবাই মুজিব সেনা এই স্লোগান কিন্তু চলে আসছে, মানে একটা চাং, এবং তারা ওপেন ডিক্লিয়ার দিয়ে সেটা নেবার চেষ্টা করতেছে, বিএনপি সেটা নেবার চেষ্টা করতেছে, অন্যরা সেটা এনসিপি বিভিন্ন জায়গায় সমাবেশে ঘোষণা দিয়ে নেবার চেষ্টা করতেছে, এবং সেটা হচ্ছে কি সেই সুবিধা দিয়ে নেয়া যে গল্প সেটা একরকম, আরেকটা হচ্ছে কি যদি আদর্শের ভিত্তিতে ইশতেহারের ভিত্তিতে সেই গল্প, তাহলে আসলে গল্পটা আরেক রকম হবে। ডেফিনেটলি সেটা আরেক জি, রকম। ধন্যবাদ। এবে মোশাররফ হোসেন, একটু আপনার কাছে আসবো, একই প্রশ্ন আপনার জন্য। না, এটা তো নির্বাচনে তো প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপর পরিবর্তিত পরিস্থিতি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে টাইমটা কি আপনার, যে নির্বাচনটা এবার যে টাইম হচ্ছে, নির্বাচনটা বেসিক্যালি একটা শক্তি যাদের বাংলাদেশে ভোট আছে নাই তারা মাঠে, এখন তাদের গেমটা কি হবে? কারণ এবং আওয়ামী লীগ বলেন বা জামাত বলেন, এরা কিন্তু অনেকটা ক্যাডার ভিত্তিক পলিটিক্সের মতো, এদের নির্দেশ কিন্তু বাস্তবায়ন করে নেতাকর্মীরা। তো সেই ক্ষেত্রে তো আগামী দিনে একটা রিস্ক আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যে কোন দিকে এরা যায়। এবং অনেক দেখবেন, বিশেষ করে একটা রাজনৈতিক দল, ইসলামী একটা রাজনৈতিক দল ইদানিং কিন্তু কিছু কিছু বক্তব্য দিচ্ছে, দেখবেন আগের বক্তব্য সে তার বক্তব্য কিন্তু অনেকটা ডিফারেন্ট। একসময় বলতো ভারত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি, এখন আবার নতুনভাবে বলছে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র হিসাবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, যেমন ইসলামের আমিরি সরাসরি বলছে। অর্থাৎ কি, একটা কারো একটা সহানুভূতি, কোনো দলের একটি ভোট তাদের কাছে নিতে চায়। আরেকটি রাজনীতি বাংলাদেশে আছে, আপনাকে এটা স্বীকার করতেই হবে, সেটা হলো একটা জিও পলিটিক্যাল রাজনীতি কিন্তু এখানে আছে, ভূ রাজনীতি যেটাকে আমরা বলি। কেউ কেউ চাচ্ছে বাংলাদেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে, এবং এইটা হলো সবচেয়ে বড় একটা ট্রাম্প কার্ড। কারণ আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, অন্যান্য দেশগুলি একটা মুসলিম ফোবিয়া তাদের মধ্যে কিন্তু আছে। তো সুতরাং বাংলাদেশে যদি কোনো শক্তিকে ক্ষমতায় আনা যায়, তাহলে তাদের এই পাবলিসিটির এই প্রচারটা আরও বেশি আগামী দিনে বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং সেখানে হয়তো রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে কোণঠাসা করে ফেলানো, অথবা যেমন শেখ হাসিনার আমলে একটা বক্তব্য কি ছিল আপনার নিশ্চয় মনে আছে, যে মানে হাসিনা ছাড়া জঙ্গলিবাদ রোখার মতো বাংলাদেশে কোনো শক্তি নাই, যার জন্য কিছুদিন পর কিন্তু জঙ্গি নাটক সাজাতো, কোনো দাঁড়িয়েলা চুলালা মাদ্রাসার লোক ধরে এনে বলতো এটা জঙ্গি। বেসিক্যালি তার সেই অপরাধ আছে কিনা অথবা এর সাথে সম্পৃক্ততা আছে কিনা এটা প্রমাণের কিন্তু কোনো সুযোগ ছিল। ধন্যবাদ। আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, একদম শেষ মুহূর্তে রাশেদ খান, আপনার জন্য আমার একই প্রশ্ন। দেখেন, আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের ভোট একই জায়গায় যাবে। আওয়ামী লীগ একটা সময় আদর্শিক দল ছিল, কিন্তু বিশেষ করে হাসিনা নেতৃত্বে আসার পর থেকে আওয়ামী লীগ আদর্শচ্যুত হয়, এবং আওয়ামী লীগ জামাত ইসলামের মতন ওই ক্যাডার ভিত্তিক রাজনীতি করে না। আওয়ামী লীগ এখন সুবিধা ভিত্তিক রাজনীতি করেছে, চুরি ডাকাতি লুটপাট সব ধরনের অপরাধ তারা করেছে। দেখেন, যে অপরাধ করে সে কি চায়? নিরাপত্তা চায়। এখন গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় যে সকল আওয়ামী লীগের ভোটাররা আছে, কর্মীরা আছে, তাদেরকে নিরাপত্তা যে দিতে পারবে তার কাছে আওয়ামী লীগ যাবে। হয়তো কাউকে জামাত নিরাপত্তা দেবে, কাউকে দিবে বিএনপি, কাউকে দিবে এনসিপি, কাউকে দিবে গণ অধিকার পরিষদ, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি। তো এইভাবে বিভিন্ন জায়গায় সে নিরাপত্তা খুঁজবে, আশ্রয় খুঁজবে, এইভাবে বিভিন্ন জায়গায় হয়তো সে ভোট দিবে। বাট আদর্শিক দল যদি হতো, তাহলে তার আদর্শের সাথে যার মিল আছে তাকে ভোট দিত। কার মিল আছে? বিএনপির আছে, জামাতের আছে, আমাদের আছে? নাই। আওয়ামী লীগ এখন এই মিক্সড আদর্শের, কেউ করেছে চুরি, কেউ ডাকাতি। দেখেন, আওয়ামী লীগের 2জন মন্ত্রী মারা গেছে, আজকে পত্রিকায় দেখলাম যে একজন মন্ত্রীর লাশ আনতে এখনো পর্যন্ত কোনো আত্মীয় স্বজন হাসপাতালে যায়নি, 10 ঘন্টা ধরে লাশ হাসপাতালে। তাহলে বোঝেন যে কি অবস্থা। ভয়ের মধ্যে আছে যে আমি যদি লাশ আনতে যাই তাহলে আমাকে হয়তো গ্রেপ্তার করবে, তার মানে অন্যায় করেছে, লাশটা আনতে যাচ্ছে না। আপনি দেখেন, এই দেশের তোফায়েল আহমেদ, তার ভূমিকাটা আমরা সবাই জানি, 69-এর গণ অভ্যুত্থানে বা 71-এর মহান মুক্তিযুদ্ধে। সেই তোফায়েল আহমেদ মারা গেছে, এখন তো জানাজা কোথায় হবে, কি অবস্থা আমরা কেউ জানি না। তার মানে এই যে
আওয়ামী লীগের এই লোকগুলো একটা সময় তাদের সংগ্রাম আছে, আমি স্বীকার করি, পরবর্তীতে তারা পথভ্রষ্ট হয়েছে। এই পথভ্রষ্ট হওয়ার কারণে এখন আসলে আওয়ামী লীগের ওই চাচা আপন প্রাণ বাঁচা এই অবস্থা তৈরি হয়েছে। সুতরাং এখন আর ওই আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু তৈতুপাল আহমেদের জানাজায় যাচ্ছে না ভয়ের কারণে, যে এই জানাজা থেকে ফিরতে পারবো কিনা। তো এই অবস্থা আওয়ামী লীগ তৈরি করেছে, এটা আমরা অনেক তৈরি অনেক করি নাই। ধন্যবাদ রাশেদ খান, আমাদের সময় একদম শেষ, আমরা এখন শেষ করব। রাজনীতিতে শত্রু মিত্র থাকবেই, এটি রাজনীতির খেলা, এটি রাজনীতির কৌশল। সেই কৌশল কখনো অপকৌশল, কখনো সুকৌশল, কিন্তু সব কৌশলই হোক জনগণের জন্য, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।